অবাধ্য বিচ্ছুটান পর্ব 1 লিখেছে সাদিয়া শওকত বাবলি। বউ, আমার বউ কোথায়? তুর্যের আকস্মিক তর্জন গর্জনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি। ছেলের প্রায় 7 বছর পরে দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসে বসেছিল, মুহূর্তেই ভাটা পড়ল তাতে। তুর্য চেঁচিয়ে উঠল আবারও, অত্যন্ত ক্রোধের সাথে বলল, আমার বউ চলে গেছে মানে কি? কোথায় গেছে সে? তুর্যের হঠাৎ এহেন আচরণে বাকরুদ্ধ চৌধুরী বাড়ি। যে বউকে মানে না আর না কখনো মানবে বলে দেশ ছেড়েছিল তুর্য, আজ এত বছর পরে দেশে ফিরে ঘরে প্রবেশের পরবর্তী মুহূর্তেই বউয়ের খোঁজ করছে। উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছে যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তুর্যকে ঠিক কি উত্তর দেবে বুঝতে পারছিল না কেউ। তবে ছেলেটার এই তর্জন গর্জনে খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তানমিনা বেগমের উপর। তিনি এগিয়ে এলেন ছেলের পানে, কপাল কুঁচকে শুধালেন, কিসের বউ? কার বউ? তুর্য যেন অবাক না হয়ে পারলই না। কার বউ মানে কি? তুর্য কপাল টান টান করে জবাব দিল, অবশ্যই আমার বউ। সেটাই তো, তোর বউ কোথা থেকে এলো? তুর্য কপাল কুঁচকালো, থমথমে কণ্ঠে বলল, মা, মজা করো না তো, আমার বউকে বের করে আনো। তানমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কোনো বউ নেই। মানে কি মা? আমার স্পষ্ট মনে আছে, আমার আজ থেকে 7 বছর আগে বিয়ে হয়েছিল। সেই অনুপাতে আমার এখন ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা। সেই বউ কোথায় আমার? সে বিয়ে তুমি তখন মানোনি, তাই কবুল বলার পর মুহূর্তেই বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিল। আর তারপর দেশ। তুর্যের মুখখানায় কিছুটা অস্থিরতা প্রকাশ পেল, তবে কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখে বলল, তাই বলে তো আর বিয়েটা মিথ্যা হয়ে যাবে না? বিয়ে যখন করেছিলাম তখন তো সে আমার বউ। তাছাড়া তখন বিয়ে মানিনি, এখন মানছি। আমার বউকে আমার কাছে ফেরত দাও। তখন যেহেতু মাননি, এখনো মানার দরকার নেই। ধরে নাও তোমার বিয়েই হয়নি। বিস্ময়ে তুর্যের চোয়াল ঝুলে পড়ল। একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর বলল, ধরে নাও বিয়েই হয়নি? এ কেমন কথা? তুর্য গম্ভীর কণ্ঠে বলল, পারবো না, বউ লাগবে আমার। এত বছর তো লাগেনি, এখন কি কারণে বউ লাগবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাকে আব্বু যে কাজে লাগে, আমারও আমার বউকে সেই কাজেই লাগবে। ছেলের এহেন লাগামহীন কথায় দাপটে পাশের সোফায় বসে থাকা মোজাম্মেল চৌধুরী কেসে উঠলেন খুব খুব করে। ছেলেটা তার ছোটবেলা থেকে নির্লজ্জ, লাগামহীন, জেদি এবং রাগচটা ধাঁচের। তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করিয়েছিলেন। কিন্তু হলো কি, হিতে বিপরীত। এখন তো আবার এই ছেলে এত বছর বিদেশে কাটিয়েছে, নিশ্চয়ই নির্লজ্জতায় উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে। তপ্ত নিঃশব্দ ফেললেন তানমিনা বেগম, শক্ত কণ্ঠে বললেন, আমরা তোমাকে পৃথার সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে। তুমি ভালোভাবেই জানো, ওর মা আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বান্ধবী ছিলাম। খুব ইচ্ছে ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার, নয়তো একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে মাত্র 10 বছরের একটা পিচ্চি মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না, ভয় দেখিয়ে কবুল বলানোর পর মুহূর্তেই বিয়ের আসর ত্যাগ করলে। বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না। এতটুকু বলেই থামলেন তানমিনা বেগম, আবার বললেন, বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্য ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়েটার ওপর দিক কি নেমে আসবে? আমাদের সমাজ মোটেই ভালো নয়। তারা বিবাহের পর স্বামী ছেড়ে যাওয়া স্ত্রীকে মোটেই ভালোভাবে দেখে না। হয়তো প্রীতা ছোট ছিল, তবে ওর ওপরেও তোমার পদক্ষেপে আজ আসতে শুরু করেছিল। মেয়েটা বাইরে যেতে পারতো না, কেউ খেলতে নিত না, মানুষের তিরস্কার করত। ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কটা অবনতি হয়। আর ওর পরিবার চায়নি ওর ওপর এই ঘটনার বিশাল কোনো আচাসুক। ভুল বলো আর অন্যায় বলো, আমাদের বড়দের ছিল এই ছোট্ট মেয়েটার জন্য ছিল না। এমনকি তখনও বিয়ের মানেটাও ততটা বুঝে উঠতে পারেনি। মেয়েটা ছোট ছিল, তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগেই ও এলাকা ছাড়লো। তোমার বিদেশে পাড়ি দেওয়ার 6 মাসের মাথায় ওরাও অন্যত্র চলে গেল। মায়ের কথাগুলো শুনে একটু নরম হলো তুর্য, শান্ত কণ্ঠে বলল, কোথায় গেছে ওরা? আমাদের জন্য এলাকায় ছেড়েছে নিশ্চয়ই, আমাদের বলে যাবে না কোথায় গেছে? থামলেন। তাহমিনা বেগম আবার বললেন, দেখো, ভুল যা করেছি আমরা বড়রা, এখানে তোমার কোনো দোষ নেই।
তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না, কিন্তু আমরা শুনিনি, জোর করেছি। আমা আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত। এবার তোমার কথাই মেনে নিয়েছি। গোপনে বিয়ে হয়েছিল আর গোপনে এই বিষয়টা দুই পরিবারই ভেঙে দিয়েছি এক প্রকার। শুধু বাকি রয়েছে তালাকটা। তার পৃথার বাবা বলেছেন মেয়ে প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক দিয়ে দেবেন। সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না। যে বিয়ে তুমি কখনো মানো না সেই বিয়ে নিয়ে চোটপাট দেখিও না। তালাক শব্দটা কর্ণে পৌঁছাতেই বুকটা ছ্যাদ করে উঠল তুর্যর। যে বউয়ের জন্য এতকাল অপেক্ষা করেছে, এতকাল ছটপটিয়ে মরেছে, সেই বউকে কিনা তালাক দেবে? অসম্ভব। তবে নিজের চিন্তার মধ্যভাগে ছেলেটার মাথায় হুট করে আরেকটা চিন্তা হানা দিল। পিটপিট করে তাকালো মায়ের পানে, সন্দেহান সুরে বলল, আচ্ছা তুমি আবার কোনভাবে আমার থেকে পৃথাকে লুকিয়ে রাখোনি তো মা? তুর্যের এহেন কথায় বেজায় বিরক্ত হলো তাহমিনা বেগম। এত কিছু বুঝিয়ে বলার পরও ছেলে এমন উদ্ভট প্রশ্ন করছে। তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিন এই বিয়ে মানবে না, তাই তো বিদেশে গিয়ে ঘাপটি মেরে রয়েছিল। তাহলে পৃথাকে লুকিয়ে রেখে তার লাভ কি? ছেলের কথায় উত্তর দিলেন না তাহমিনা বেগম। কপাল কুঁচকে বিরক্তিকর ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তুর্য মায়ের থেকে চোখ ঘুরালো, গম্ভীর কণ্ঠে বলল, আরুষ। তুর্যের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আরুষ। ছেলেটা তুর্যের অ্যাসিস্ট্যান্ট। আজ প্রায় 2 বছর ধরে আরুষ রয়েছে তুর্যের সাথে। এর মধ্যে সহস্রবার তুর্যকে রেগে যেতে দেখেছি, কিন্তু এতটা চোটপাট করতে দেখিনি। আরুষ কম্পিত কণ্ঠে বলল, জি স্যার, আমার বউকে খুঁজে বের কর। আরুষ মাথা চুলকালো, আমতা আমতা করে বলল, আমি তো ম্যামকে চিনি না স্যার, যদি একটু বিস্তারিত বলেন। আরুষের কথায় বিরক্ত হলো তুর্য। কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের নাম পৃথা ইসলাম। আর তার থামলো তুর্য, মায়ের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের রাজাকার বাপটার নাম যেন কি মা? জানি না। তুর্যর মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো। মায়ের দিক থেকে চোখ ঘুরিয়ে সে তাকালো বাবার পানে। ছেলের দৃষ্টি নিজের ওপর পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন মোজাম্মিল চৌধুরী। তুর্য ভ্রু কুঁচকালো, বাবার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজ চাচা আব্বাস চৌধুরী তার ছোট চাচা হানিফ চৌধুরীর পানে। আবারও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। তারপর আবারও দৃষ্টি ঘুরালো সে চাচি আর ঘরের ভাই বোনদের ওপর। দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া দাঁতে দাঁত চালো তুর্য। কটমট করে বলল, এই এরা আমার পরিবার? মোটেই না, এরা এক একটা বিশ্বাসঘাতকের গোডাউন, ঘষেটি বেগমের শিষ্য। এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউ ছাড়া করেছে। সব কটাকে আমি দেখে নেব, সব বিশ্বাসঘাতকের দল। এইটুকু বলে থামলো তুর্য। আদেশের সুরে বলল, যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের কর আরুষ, নয়তো তোকে আমি 5 নর্দমায় গোসল করাবো। কথাটি বলেই ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিচ কক্ষের দিকে এগিয়ে গেল তুর্য। আরুষ বেচারা পড়লো মহাবিপদে। এখন সে কিভাবে তুর্যের বউকে খুঁজে বের করবে? এত বড় বাংলাদেশে শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায়? কি এক যন্ত্রণা! তুর্য ধূপধাপ পা ফেলে নিজের কক্ষে এলো। ক্রোধের শরীর জ্বলছে, ভীষণ সাথে অন্তরও পুড়ছে। ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে। ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নেবে এবার, কিন্তু না, সে বউটাই তো নেই। তার পরিবারের লোকেরা খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল তখন, তেমনই জোর করে বউটাকে রেখে দিতে পারেনি। চারিদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতক। তুর্য ক্রোধে জর্জরিত হয়ে এদিক সেদিক তাকালো। হঠাৎ একটা লাগেজের পানে চোখ আটকে গেল তার। গোলাপি রঙের ছোট্টখাট্ট একটা লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। গোলাপি রঙের ছোট্টখাটো একটা লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। এই লাগেজটা তুর্য তার বউয়ের জন্য এনেছিল। এই যে গোলাপি রংটা একদম পছন্দ নয় তুর্যের, দেখলেই কেমন গা গোলায়। অথচ নিজের শক্তপোক্ত পুরুষালী গম্ভীর সত্তা ভেঙে
এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সে এই রঙের একটি লাগেজ বাছাই করে এনেছে। ছোটবেলা থেকেই নিজ ব্যক্তিত্ব বোধে বরাবরই নারীর সঙ্গ এড়িয়ে চলেছে সে ছেলেটা। সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তুর্য। তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার মাত্র 17 বছর বয়সের বাচ্চা বউয়ের। তাই তো দোকানে গিয়েই সে দোকানদারকে শুনিয়েছিল মেয়েরা কোন রংটা পছন্দ করে। দোকানি দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল, গোলাপি। তুর্য আর ডানে বামে তাকায়নি। নিজের অপছন্দের কথা চিন্তা না করেই চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা। ব্যাস, কিনে নিয়েছে এই গোলাপি রঙের লাগেজটা। পুরো লাগেজ ভরেছে অসংখ্য চকলেটে, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল, আরো মেয়েলি সামগ্রী। ভেবেছিল এই এত বছর পরে বাড়িতে ফিরে প্রথমেই মুখ দর্শন করবে বউয়ের, খুব যতনে তার মান ভাঙাবে। মেয়েটা হয়তো এত বছরের জমে অনেক অভিযোগের ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে। তুর্য সে অভিযোগগুলি ভীষণ মন ভরে শুনবে, আতুরী ভঙ্গিতে বউকে বুকে আগলে নেবে। অথচ এটা কি হলো? বাড়ি ফিরেই দেখলো তার বউ নেই। তার বিশ্বাসঘাতক পরিবারটা তার ছোট্ট বউটাকে ধরে রাখতে পারেনি। তুর্য বসে পড়ল বউয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে। লাগেজটা হাত বুলাতে বুলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতিচারণে। আজ থেকে 7 বছর আগে, তখন তুর্যর বয়স মাত্র 20। সদ্য তরতাজা এক যুবক সে। শরীরের টকবগে রক্তের দাপট। কেবলই অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নীত হয়েছিল। ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়াজালে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি থাকতো দলের সাথে। ছোট্টখাট্ট এক নেতা হয়ে উঠেছিল। তেমন একদিন কলেজ শেষে বন্ধু বান্ধবের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালে মোফাজ্জল চৌধুরী কল করে বাড়িতে আসার তাগিদা দিল। প্রথমে সভা ছেড়ে তুর্য বাড়িতে আসায় রাজি না হলেও বাবার জোরাজোরিতে শেষে রাজি হয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে বাড়ি ফেরাও হলো। বাড়ি ফিরতেই বাবা জানালো তার বিয়ে। তাও কার সাথে? তার মায়ের বান্ধবীর মাত্র 10 বছরের একটা মেয়ের সাথে। 5ম শ্রেণীতে পড়ে মাত্র। মেয়েটাকে সে দেখেছে, বাড়ির কাছাকাছি হওয়ায় মেয়েটা প্রায় থাকতো এই বাড়িতেই। ছোট্টখাট্ট চঞ্চল দেখি এক মেয়েটা দৌড়ে বেড়াতো পুরো বাড়িময়। তবে কখনো এতটা ভালোভাবে খেয়াল করে দেখা হয়নি। আর আজ কিনা তার সাথে বিয়ে, হাঁটুর বয়সী এক মেয়ের সাথে, যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় 10 বছরে। আচমকা এমন সংবাদে হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছিল তুর্য। কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে। ঘোর কাটতেই বাবা মাকে চিৎকার করে বলেছিল, আমি এই বিয়ে করব না। কিন্তু কেউ শোনেনি তার কথা। এক প্রকার ধরে বেঁধে বসিয়েছিল বিয়ের পিঁড়িতে। তুর্য যে ধরে বসেছিল কবুল বলবে না, কিন্তু মোফাজ্জল চৌধুরী ত্যায্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়ে ছেড়েছিল। সেও নিজের ক্রোধ আর জেদের বশেই কবুল বলার পর মুহূর্তেই বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিল। যাওয়ার আগে অন্তত ক্রোধের সাথে বলে গিয়েছিল, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি, এর বেশি আমার থেকে আর কিছু আশা করবে না। আমি না এই বিয়ে মানি আর না কখনো মানব। বিয়ের আসরের সাথে সাথে তুর্য সেই দিনই বাড়িও উঠেছিল হোস্টেলে। বাবা মা বাড়ির সবার অনেক চেষ্টা করেও বাড়িতে ফেরাতে পারেনি ছেলেকে। এই ক্রোধের বশেই মাত্র তার 1 মাসের মাথায় দেশও ছেড়েছিল সে। ধীরে ধীরে ক্রোধ কমালো। অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা। হোক জোর করে বিয়ে, কিন্তু বিয়ে তো তার হয়েছে। তবে বয়সের পার্থক্য কথাটা ভেবে তুর্য দমাতে চেয়েছিল নিজের ভিতরকার চেতনাকে। পারেনি সে। দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখর রূপ ধারণ করতে শুরু করলো। অদৃশ্য এক পিছুটান অনুভব করলো তার ফেলে আসা বউয়ের প্রতি। এই বুঝি পবিত্র সম্পর্কের টান, এই বুঝি ওই কবুল বলার মহত্তা। তুর্য প্রাণের চেষ্টা করেছিল নিজেকে দমাতে, ছোট মেয়েটার থেকে মন সরাতে, ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতি, কিন্তু সে পারেনি।
কোনো মেয়ের পানে পুরোপুরিভাবে তাকাতে গিয়েও ভিতর থেকে বাধা দিত কেউ একজন। স্বপ্নে এসে একটা ছোট্টখাট্ট মেয়ে শাসিয়ে বলে, আমি ব্যতীত একদম অন্য কোনো মেয়ের পানে তাকাবেন না, তাহলে গলা টিপে মেরে দেবো একদম। ধীরে ধীরে সময় গড়ালো আরো। সূর্য অবাধ্য এক পিছুটানে আটকে গেল বাজেভাবে। একটা সময় বুঝলো সে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে। অদেখা না মানা বউকে ডাকাতের ন্যায় গ্রাস করে নিচ্ছে সূর্যর হৃদয়কে। দিনে দিনে বউয়ের জন্য অস্থিরতা বাড়ল। বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে, কিন্তু সে পথ সে নিজেই বন্ধ করেছে। পড়াশোনা না করে দেশে ফেরা অসম্ভব ছিল না। দিনের পর দিন ছটফটিয়ে মরেছে। একটা বার বউয়ের মুখটা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল ভীষণভাবে। বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছিল বউয়ের সাথে, একটা বার কণ্ঠস্বর শুনতে ইচ্ছা হচ্ছিল, তবু চক্ষু লজ্জায় কাউকে সে কথা বলতে পারেনি কাউকে। যেভাবে বউ মানাবে না বলে দেশ ছেড়েছিল, তাতে কারোর কাছে বউয়ের কথা জিজ্ঞাসা করতেও লজ্জা হচ্ছিল। আর বাড়ির লোকও কখনো যেচে তার বউয়ের কথা বলেনি তাকে। তবে সূর্য ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করিয়েছিল, তেমনি তার পরিবার বউটাকে জোর করেই রাখবে। কিন্তু রাখেনি, বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। এক রাজাকারের পাল্লায় পড়ে ঘসেটি বেগমের ন্যায় আচরণ করেছে। কোনো রকমের পড়াশোনার 5 বছর শেষ করেই অবশ্য দেশে ফিরেছিল তুর্য। কিন্তু মোফাজ্জেল চৌধুরী ব্যবসার কাজে আটকে দিল আবারও। শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় 7 বছর পর। আর ততদিনে সে বউ ছাড়া। কি এক যন্ত্রণার ব্যাপার। ভোরের আলো ফুটেছে। নীল সুন্দর আকাশটা গ্রাস করে নিজের উজ্জ্বল এক সূর্য। প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্ত ছড়াচ্ছে। নিজের কক্ষ থেকে একদম তৈরি হয়ে বের হলো সূর্য। ফর্সা শরীরে জড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট, কাঁধে ঝুলছে একখানা কালো কোট। এর মধ্যে দেখতে দেখতে প্রায় দিন 5 মতো কেটে গিয়েছে। সূর্য প্রাণপণ এই কদিন চেষ্টা করেছে নিজের বউকে খুঁজে পাওয়ার। বাবা মা পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ খবর নিয়েছে, চাপ সৃষ্টি করে এখনো অবধি এইটুকু জানতে পেরেছে যে তার রাজাকার শ্বশুরটার নাম পলাশ শিকদার আর শাশুড়ির নাম সুফিয়া বেগম, আর তারা রাজশাহীতে রয়েছে। কিন্তু তারা এখন রাজশাহীতে ঠিক কোন স্থানে আছে সে খবর জানে না কেউ। তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর, তাই এখনকার কারোর সাথে তাদের যোগাযোগ নেই তেমন। ধূপধাপ পা ফেলে সূর্য এসে বসলো খাবার টেবিলে। কাদের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে। ইতিমধ্যে সূর্যের মা বাবা ছোট 2 ভাই তৌফিক তারেক এবং চাচা চাচিরা খেতে বসে পড়ল টেবিলে। সূর্য নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, মা, আমার বউটা কেমন ছিল? জানি না, তাহমিনা বেগম কাটখাট কণ্ঠে জবাব। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল সূর্য। এই কয়েকদিন ধরে বউয়ের একটা ছবি চেয়েছিল, তার মা তাকে দিতে পারেনি। এখন অন্তত এইটুকু তো বলবে তার বউ দেখতে কেমন। না, তাও বলতে চাচ্ছে না। কপাল ভাঁজ ফেলে সূর্য তাকালো বাবার পানে। সন্ধিহান সুরে প্রশ্ন করল, আব্বু, আমার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে কি ঘসেটি বেগমের কোনো সম্পর্ক ছিল? মানে পূর্বপুরুষ? থামলো সূর্য। আবার বলল, সরি, ওটা পূর্বপুরুষ হবে না, পূর্ব নারী হবে। ঘসেটি বেগম কি তাদের পূর্ব নারীদের কেউ একজন ছিল? ছেলের কথায় কিছুটা অবাক হলেন মোজাম্মেল চৌধুরী। তার শ্বশুরবাড়ির সাথে আবার ঘসেটি বেগমের সম্পর্ক কেন থাকবে? অবাক কণ্ঠে মোজাম্মেল চৌধুরী শুধালেন, কেন? নয়তো আমার এই বউ ঘসেটি বেগমের মতো আচার আচরণগুলো কোথা থেকে পেয়েছে বলতো? তাহমিনা বেগম কটমট করে তাকালো ছেলের পানে। এই ছেলের জন্য কিনা সে দিন রাত একধারে কেঁদেছেন, বারবার অনুতপ্ত করেছেন এটা ভেবে যে তার জন্য ছেলেটা জীবন নষ্ট হয়েছে। সে যদি ক্ষুণাক্ষরে টের পেতেন তার ছেলেটা দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে, তাহলে দেশে আসতেই বারণ করে দিতেন। অবশ্য কল করে বলে দিতেন, তোমার বাবা দেশে ফেরার দরকার নেই, তুমি ওই দেশেই মাটিতে ঘাঁটি গাড়ো।
তবে তাহমিনা বেগম মুখে বললেন না কিছুই। এই ছেলের সাথে কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এর রন্ধ্রে রন্ধ্রে এখন মিশে আছে বজ্জাতি ও আর নির্লজ্জতা। তার এর এরপর আর খাবার টেবিলে কথা হলো না তেমন। চুপচাপ হয়ে গেল সবাই। তুর্যও খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল। আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে সে। পুরো পুরনো রাজশাহী চলে আসবে, তবুও তার বউকে চাই চাই। ব্যস্ত শহরে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আবার খানিকক্ষণ পর পর ধীর গতিতে চলে উঠছে গাড়িগুলো। সময়টাও দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে ঠেকেছে। তুর্যরা কেবলই রাজশাহীর মধ্যে ঢুকেছে। ছোট্টখাট্ট একটা জ্যামে পড়ে আছে তাদের গাড়িটা। আরও সামনে ড্রাইভিং সিটে বসে আছে, আর পিছনের সিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ সারছিল তুর্য। আরুষ গাড়ির জানলা গলিয়ে তাকালো সম্মুখ পানে। দেখলো জ্যাম ছেড়েছে, তবে তাদের সামনের গাড়িটি চলছে না। ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনের গাড়ির পাশে ফাঁকা আছে। চাইলেই ওভারটেক করা যায়। বাংলাদেশি রাস্তায় এই ওভারটেক আর কি, সাধারণ একটা ব্যাপার। আরুষ গাড়ি স্টার্ট করলো। সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতে হুট করে কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। হকচকিয়ে উঠলো আরুষ, দ্রুত ব্রেক কষলো। আচমকা ব্রেক কষায় বেজায় বিরক্ত হলো তুর্য। হাতের ল্যাপটপটা পড়ে যেতে যেতে ধরে ফেললো। কপালে ভাঁজ ফেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলবে, তবে সম্মুখভাগের অবস্থা অবলোকনে আর কিছু বলল না। বিরক্তি ভঙ্গিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। আরো হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হলো। দেখলো কলেজের পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণভাবে। আরুষ এগিয়ে গেল তার পানে। অপরাধী ন্যায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটা চোখ তুলল, তাকালো আরুষের পানে। গোলগাল চেহারায় দারুণ এক কন্যা সে। উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রী, ক্রুদ্ধ স্পষ্ট। আরুষের কণ্ঠ শুনে যেন খেপে গেল আরো। মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করলো। গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো। ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখছেন আপনার জন্য আমার এত বড় ক্ষতি হলো। হাতটা ছুলে গেছে। কলেজের কার্ডটাও আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। সত্যিই কুনুয়ের কাছ থেকে ছুলে গেছে মেয়েটার। লাল রক্তের আবির্ভাব দেখা যাচ্ছে। আসলে দোষটা আরুষেরই। সে দেখেছে তার সম্মুখে গাড়িটা দাঁড় করানো। তখনই বুঝে যাওয়া উচিত ছিল সামনে কোনো ঘাপলা রয়েছে। নয়তো যানজট ছাড়তেও গাড়িটা এগোচ্ছে না কেন? কিন্তু সে তা করেনি। উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁক জায়গা দেখেই গাড়ির সামনে তুলে দিয়েছে। অনুতপ্ত হলো ছেলেটা। আমতা আমতা করে বলল, দুঃখিত। কিসের দুঃখিত? আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? এত বড় সাহস! কত বড় সাহস! সামনে গাড়ি দাঁড় করানো দেখেও পিছন থেকে গাড়ির সামনে ঠেলে দিয়েছেন আপনি। থামলো মেয়েটা। আবার ঝাঁঝালো কণ্ঠে বলল, এই আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্স খেয়ে নেবো এক্ষুনি, বেয়াদব ড্রাইভার। আরুষ কাচুমাচু মুখ করলো। হয়তো আবারও একবার দুঃখিত বলতে চাইলো, তবে সে মুখের আগে গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ভারী কণ্ঠস্বর। তুর্য ল্যাপটপে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলল, কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে এটাকে আরুষ। তুর্যের কথায় আরো ফুঁসে উঠলো মেয়েটা। গাড়ির খোলা জানলা গলিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তুর্যের পানে। দাঁত পিষে উদ্ধত হলো কিছু শক্ত কথা বলার জন্য, তবে সে সুযোগ আর হয়ে উঠল না। সামনের বাস থেকে ডাক পড়লো তার আগেই। বাসের জানলা থেকে অন্য আরেকটা মেয়ের হাত বাড়িয়ে বলল, এই ছেমরি, গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটা আর কথা বাড়ালো না। তীব্র সুচালো দৃষ্টিতে একবার সে তাকালো তুর্য এবং আরুষের পানে, যেন দৃষ্টি দিয়ে বুঝিয়ে গেল, তোদের আমি দেখে নেব, সাহস থাকলে আমার সামনে আবার পড়িস। এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টিতে প্রথমে আরুষ ভরকে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিল। মেয়েটা দৌড়ে গেল বাসের পানে। আরুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়ল চাকার নিচে পড়া কলেজ কার্ডটির দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌতূহলবশত হাতে তুলল কলেজের কার্ডটা। কার্ডের ওপরের অংশটা নষ্ট হয়ে গেছে। ছবি বা কলেজের নামটা বোঝা যাচ্ছে না।
না তেমন, তবে মেয়েটার নাম পরিচয় এখনো স্পষ্ট। আরুষ পড়ল মেয়েটার নাম পরিচয়, চমকে উঠলো সাথে সাথে, হাতে পায়ে কাঁপন ধরল। এটা কি সত্যি নাকি ভুল দেখছে? আরুষ আবারও পড়ল কার্ডের থাকা মেয়েটার নাম পরিচয়, ঘাড় বাঁকিয়ে একবার তাকালো তুর্যের পানে। তার কি এখন তুর্যকে বলা উচিত নাকি চেপে যাওয়া উচিত? কিন্তু পরে যদি তুর্য জানতে পারে, নির্ঘাত তাকে কুচি কুচি করে কাটবে। এলোমেলো পা ফেলে তুর্যের পানে এগিয়ে গেল আরুষ। এদিক ওদিক নজর ঘুরিয়ে তাকালো। স্যার, তুর্য ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, গাড়ি ছাড়বি নাকি? আমি এই মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো। আরুষ ঢোক গেল, আমতা আমতা করে বলল, স্যার একটু আগে মেয়েটা। কি হয়েছে? মেয়েটা তার কলেজের কার্ড ফেলে গেছে। তুর্য বিরক্ত হলো বেজায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে মেয়ে করে হেদিয়ে মরছে। কণ্ঠে বেশ বিরক্তি নিয়ে তুর্য বলল, তো কলেজ কার্ড অনুয়ারী, মেয়েটার নাম পৃথা ইসলাম, বাবার নাম পলাশ শিকদার, মায়ের নাম সুফিয়া বেগম। ল্যাপটপের কিবোর্ডে হাত থেমে গেল তুর্য। তড়িৎ গতিতে এসে ফিরে তাকালো আরুষের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললি তুই? আবার বলতো। আরুষ আর একবার উল্টে পাল্টে দেখলো কলেজের কার্ডটা, তৎপর আবার বলল, স্যার এই মেয়েটা সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বউ ছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়সও 17। তুর্য নিজের কোল থেকে ল্যাপটপটা পাশে রাখলো দ্রুত, হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো। অস্থির কণ্ঠে শুধালো, কোথায় আমার বউ, কোথায়? আরুষ হাত দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল, মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বাসে চলে গেছে স্যার। তুর্য তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আহাম্মক? তাড়াতাড়ি বাসটার পিছনে। আরুষ ব্যস্ত পায়ে গাড়ি উঠে বসলো। তুর্য উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল, ছুটে চললো বাসটার পিছু পিছু। কিন্তু হায়, ভাগ্য বুঝি এবারও সহায় হলো না। কিছুটা দূরে গিয়ে আবার জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেললো তুর্য আর আরুষ। হতাশ হলো তুর্য, গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটার, আগে 2-4টা থাপ্পড় মেরে নেব, তারপর ভালোবাসা। জ্বালিয়ে মেরেছে শুধু আমায়। আরুষ চুপ রইল, উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় পর আবার নিজের মুখ খুলল তুর্য, হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খুঁজে পাচ্ছি না, আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবার মুখ খুলল আরুষ, মিনমিন কণ্ঠে বলল, কিন্তু স্যার আপনার বউ তো জানে না আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল তুর্য, দাঁতে দাঁত পিষে বলল, কেন জানবে না? মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামড়া ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানে না। ল্যাদ্দা বউ আমার। ফুসফুস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল তুর্য, চোখ বন্ধ করে নিল সিটের সাথে মাথায় নিয়ে। কিঞ্চিত সময় অতিবাহিত হতেই কিছু একটা ভেবে ধপ করে চোখ দুটো খুললো, আবার সোজাসুজি হয়ে বলল, আমার বউ কি আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আরুষ আমতা আমতা শুরু করলো, যদি এখন বলে দেয় যে মেয়েটার হাত ছুলে গেছে, তাহলে কেমন রিয়াক্ট করবে তুর্য? নিশ্চয়ই তাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দেবে। আর যদি না বলে বা মিথ্যে বলে, তবে পরে জানতে পারলে ঘাড় থেকে মাথা আলাদা করে দেবে। সেই হিসেবে সত্যি বলাই বাঞ্ছনীয়। আরো সময় নিল একটু, অতঃপর তুতলিয়ে বলল, হাতের কোনোটা একটু ছুলে গেছে, রক্ত বেরিয়েছিল। তুর্যের বুকটা ছ্যাদ করে উঠল। এতদিন পর বউটাকে যাও একটু খুঁজে পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তেই চেতে গেল তুর্য, খ্যাপাটে কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না আহাম্মক? আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নেবো বেয়াদব। তোকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে বলতো? আরো বলল মহাফ্যাসাদে, যেমন স্বামী তেমন তার স্ত্রী, দুজনেরই নজর তার নিষ্পাপ লাইসেন্সের উপর। তবে এই লাইসেন্স তো তুর্যই তাকে এনে দিয়েছে। আরুষ ঘাড় বাঁকিয়ে তাকালো তুর্যর পানে, কিছুটা ঠান্ডা কণ্ঠে বলল, লাইসেন্স তো দিয়েছে সরকার, তবে এই লাইসেন্স করার পিছনে টাকা ঢেলেছেন আপনি। আরুষের কথায় থতমত খেয়ে গেল তুর্য, আমতা আমতা করে বলল, বেটা বদমাইশ, চোখ কোথায় রেখে গাড়ি চালাস?
বাসা ছাড়ার আগেই বউকে পিষে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করছিস, মীর জাফরের বংশধর কোথাকার। রাতের পরেই দিনের দেখা মিলেছে। সকালে সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই সূর্য নেমে পড়েছে তার বউয়ের খোঁজে। তার কাল এখানে আস্তে আস্তে বিকেল গড়িয়েছিল, তারপর আবার হোটেল ঠিক করে হোটেলে উঠেছে। তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পায়নি। তাছাড়া যেহেতু রাজশাহীর এই এলাকাতেই মেয়েটা দেখা মিলেছে, তার কলেজ কার্ড পেয়েছে, তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকারই কোনো কলেজে পড়বে। তুর্য 2টা কলেজ খুঁজে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু বউয়ের দেখা পায়নি কোথাও। তুর্য বুঝে আসে না শহরের বুকে একটা এলাকাতে এত কলেজ কি প্রয়োজন। একটা কলেজ হলেই তো পারতো। এখনো আশেপাশে 2-3টা কলেজ আছে। এই 2-3টায় খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাতে হবে বউয়ের। ছেলেটার ভাবনার মধ্যে তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরশ আর তুর্য একসাথে নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতে হঠাৎ পকেটে প্রবল ঝংকার তুলে বেজে উঠল তুর্যের মুঠোফোনটা। ছেলেটা পকেট ঘেটে মোবাইল বের করলো। মোবাইল স্ক্রিনে তাকিয়ে আরুষকে বলল, তুই গিয়ে খোঁজ নিয়ে আয়, আমি কথা বলে আসছি।